ওকে, নাও উইল মুভ টু দ্য নেক্সট প্র্যাকটিস 27। সো যারা এখনো আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করোনি, তারা স্ক্রিনের এখনো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে এইচএসসি নোটবুক কালেক্ট করো। আচ্ছা, এটা তো গ্লোবালাইজেশনের যুগ, তাই না? তো তুমি ভালো ইংরেজি জানলে পৃথিবীর যে কোনো প্রান্তে ইউ ক্যান বি ফিট ফর বিল্ডিং এ বেটার ক্যারিয়ার। ওকে, ফর বিল্ডিং এ বেটার ক্যারিয়ার, একটা এমএ পাস লোক জিডিতে আইএলস করুক। আইএলস এর দুইটা প্রকার, আইএলস ইন এডুকেশন, আইএলস ইন জিডি। ঠিক আছে, তো জিডিতে আইএলস করুক, এমএ পাস করে আইএলস করে বাইরে যাক, ইতালিতে যাক, বিভিন্ন দেশে যাক, ওর ক্যারিয়ারই অন্যরকম হবে। ঠিক আছে, নাতে যাচ্ছে কি বিভিন্ন ধরনের সেন্স নিয়ে। সো আমাদের দেশের বড় সম্পদ ম্যান পাওয়ার। আমাদের প্রত্যেকটা মানুষকে ম্যান পাওয়ারে পরিণত হতে হবে। সো অ্যাজ এ টিচার আই ওয়ান্ট ওয়ার্নিং যে শুধু দেশের মধ্যে একটা সরকারি চাকরি আর অলসতা এই ধরনের টেন্ডেন্সি নিয়ে জীবনযাপন করো না। সরকারি চাকরি সেবার উদ্দেশ্যে করবা। ঠিক আছে, সেবা আমি গবেষণা করে বের করছি যে পলিটিক্স করে আর সরকারি চাকরি করে কেউ যদি সম্পদশালী হয়, ওর মতো বড় বাটপাড়া এই পৃথিবীতে আর নাই। কি জন্য? কারণ বেতন তো ফিক্সড। তো 5 বছরের মধ্যে গাড়ি বাড়ি হলো কেন? ওই বাটপাড়ি করছে, দেশকে ঠকাইছে। পলিটিক্স করে কি টাকা ইনকাম করার জায়গা, সেবা দেওয়ার জায়গা। কিন্তু কি পলিটিক্স করলে হাজার হাজার কোটি টাকার মালিক। কি করছে? বাটপাড়ি করছে। ওই নেতাদের পিছনে ছুটলে কিয়ামতের ময়দানে আল্লাহ বলছে যে নেতা ছাড়া কাউকে ডাকবো না, যে যে নেতার পিছনে ছুটবে তাকে ডাকবে, ধরে এই যে এইভাবে চবল ধরে টান দিয়ে নিয়ে হাবিয়া দুজকে সেঙ্গা মারবি। ঠিক আছে, কোনোদিন আর সেখান থেকে বের হয়ে আসতে পারবে না। সো যৌবনকালে জেনা থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো, জেনা থেকে দূরে থাকো। আল্লাহ কোরআনে বলছে লি ফুরুজিহিম হাফিজুন, যারা গুপ্ত অঙ্গের হেফাজত করে তারা সফল। লি ফুরুজিহিম হাফিজুন, লি ফুরুজিহিম হাফিজুন, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত পড়বা। ঠিক আছে, সূরা মুমিনুন আল্লাহ বলছে লি ফুরুজিহিম হাফিজুন, যারা গুপ্ত অঙ্গের হেফাজতকারী তারা সফল। ঠিক আছে, ওকে। ইন বাংলাদেশে দ্য লিগ্যাল এজ মানে কি? বৈধ বয়স ম্যারেজ বিয়ের। গার্লস ইজ 18, মেয়েদের জন্য 18 বছর। তাহলে এখানে এজ দ্বারা কি কারণ দর্শন করা হচ্ছে, আর কারণ দর্শন করানো হলে ফর। তাহলে ফর ম্যারেজ, বিয়ের জন্য লিগ্যাল এজ কত? 18। ফর ম্যারেজ অফ গার্লস, মেয়েদের বিয়ের জন্য বয়স কত? 18। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, মিনিং বেসড। ওকে, হাউএভার যাই হোক 33% অফ আওয়ার গার্লস, আমাদের মেয়েদের 33% গেট ম্যারিড, বিয়ে হয়ে যায় বিফোর দে আর 15 and 16। বিফোর দে আর 15, 15 বছরের আগে। এখন এখানে একটা কথা বলি, হার্শ কথা বলি। ঠিক আছে, 15 বছরের একটা মেয়েকে যদি 30 বছরের একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয়, তাহলে 20 বছর পরে ওই ছেলের বয়স হবে 50 আর মেয়ের বয়স হবে 35। এর মানে বুঝো, ওই ছেলের ক্যাপাসিটি হচ্ছে 100 আর মেয়ের ক্যাপাসিটি হচ্ছে 1000। তো যখন অভিভাবকরা যদি কেউ দেখে এটা, আমি তাদেরকে হাম্বলি রিকোয়েস্ট করছি, 35 বছরের মেয়ে 50 বছরের ছেলের সাথে কখনোই ফিজিক্যালি স্ট্রেংথ থেকে ফিট করতে পারবে না। সো এটা তো আমাদের চাহিদা, ক্ষুধা লাগলে আমরা ভিক্ষাও করতে প্রস্তুত মানুষ, খাওয়ার জন্য। তো শারীরিক চাহিদা মেটানোর জন্য ওই মেয়ের যদি চরিত্র খারাপ হয়, তো ওই চরিত্র খারাপের জন্য শুধু মেয়েটাই দায়ী না, অভিভাবকদের অসচেতনতা 100% দায়ী। এই জন্য মেয়েরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছো, যখন তোমার বিয়ের যদি প্রস্তাব আসে, তাহলে তুমি জিজ্ঞেস করবে ছেলেটাকে যে আপনি কত সালে এসএসসি পাস করছেন। ঠিক আছে, আপনি কত সালে এসএসসি পাস করছেন এটা জিজ্ঞেস করবে। খালি চাকরি দেখে পাগল হবা না, পরবর্তীতে গিয়ে আরো অনেক কিছু হবে, বরং এইটা ভাববে যে ওই প্রতিষ্ঠিত হতে পারলে আমিও হতে পারবো। ঠিক আছে, ওও মানুষ আমিও মানুষ, ভালোভাবে স্টাডি করো। আর তুমি প্রতিষ্ঠিত হতে পারলে তোমার বাপ মা শেষ বয়সে গিয়ে একটু ফায়দা পাবে। ঠিক আছে, আর না পারলে পাবে না। ওকে, তাহলে কি 15 বছরের মধ্যে 33% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। 15 বছরের একটা মেয়ে যার খেলার বয়স, ওই সংসারে কি বুঝবে? সংসারের যে জ্বালা, ওই জ্বালার কি বুঝবে সে? তো 33% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। এটা যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। তো রিসার্চ বলছে। তাহলে মেয়েদের 1/3 অকালেই ঝরে পড়ছে। আর তারপরে কি, এন্ড 60% এর কি হচ্ছে? 60% অফ দেম, পার্সেন্টের সাথে এখানে অফ মানে তাদের 60%, এই যে 33% মেয়ে, এর মধ্যে 60% কি বিকেম মাদার্স, মা হয়ে যাচ্ছে। মানে সে নিজের একটা শিশু, আবার আরেকটা শিশুর জন্ম দিচ্ছে, বিকাম মাদার্স, জন্ম দিচ্ছে। দ্য টাইম দে রিচ 19, 19 বছর। তার মানে দ্য টাইম
মানে দ্য টাইম এখানে বলতে যে সময়ে সে 19 বছরে পৌঁছায়, যে সময়ে এ অর্থে বাই দ্য টাইম, বাই মিনিং বেসড বাই দ্য টাইম দে রিচ 19, যে সময়ে তারা 19 বছরে পৌঁছায়, এর মধ্যে 60% মেয়ে আবার মা হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে নিজেও একটা বাচ্চা আবার তার সাথে একটা বাচ্চা। ভালো, এইভাবেই দেশ ও জাতি গঠন হবে। ঠিক আছে, ভয়েন যখন অ্যান অ্যাডোলেসেন্ট গার্ল, একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে, গেটস ম্যারিড, বিয়ে হয়, she usually drops অফ স্কুল, এটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, ড্রপ আউট মানে ঝরে পড়া, অ্যাপ্রোপ্রিয়েটের জায়গা, ড্রপ আউট, সে ঝরে পড়ে অফ স্কুল থেকে, তার মানে কি তার পড়াশোনা শেষ, সিলগালা হয়ে গেল, তার পড়াশোনা আর হবে না। অ্যান্ড দাস, এবং এইভাবে মোবিলিটি লুজেস হার মোবিলিটি, সে তার স্বাধীনতা হারায়, মোবিলিটি মানে চলাফেরা, তার মানে সে তার স্বাধীনতা হারায়। সে গেটস কনফাইন্ড, সে আবদ্ধ হয়, কনফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, কনফাইন্ড এর সাথে টু প্রিপোজিশন যুক্ত হয়, কনফাইন্ড টু, সে আবদ্ধ হয়, ফুল টাইম ওয়ার্কের মধ্যে সে আবদ্ধ হয়ে যায়। হার ইনলস হাউসহোল্ড এর মানে হচ্ছে যে তার শ্বশুর বাড়িতে সে কি ফুল টাইম আবদ্ধ হয়ে যায়, শ্বশুর বাড়িতে কাজে আবদ্ধ হয়ে যায়। তাহলে শ্বশুর বাড়িতে হলে কি ইন হার লস হাউস, তার শ্বশুর বাড়িতে। ঠিক আছে, শ্বশুর বাড়িতে ফুল টাইম রান্না বাড়া করো, এই করো ওই করো। ঠিক আছে, এইটা। সে হারায় সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক মর্যাদা, অ্যান্ড অল দ্য অপরচুনিটিস, এবং সকল সুযোগ, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক স্বাধীনতার তার মানে কি জন্য, অপরচুনিটি ফর ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ফর জন্য। ঠিক আছে, তো এইভাবে মিনিং করে যখন তুমি পড়ে সফটওয়্যার ডেভেলপ হবে, তখন তুমি এমনিই পারবে কোথায় কি প্রিপোজিশন বসবে। রাইট, ইন্ডিপেন্ডেন্স। ওকে, হার ইনলস হাউস, তো হার ইনলস হাউস বলছে তার শ্বশুর বাড়ি, তার মানে তার শ্বশুর বাড়িতে ইন হার ইনলস হাউস, তার শ্বশুর বাড়িতে সে কি করে, সে গেটস মার্জিনালাইজড এর মানে কি বলো, সে গেটস মার্জিনালাইজড এর মানে কি বলো, বলো। এটা যদি না বুঝো তাহলে সমস্যা না। এই যে দেখো, এটার মানে কি দেখো, সে গেটস মার্জিনালাইজড, সে প্রান্তিক হয়ে পড়ে মানে তাকে একটা কর্নারে ঠেলে দেওয়া হয়। তো এই যে বই ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে চমৎকার ভাবে দেওয়া আছে। কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করো, অথবা মেসেঞ্জারে যোগাযোগের মাধ্যমে কালেক্ট করো। শুধু যাদের ইন্টেনশন আছে যে কালেক্ট করবে তারাই ফোন দিও। আচ্ছা, এই যে এই বইয়ে সবকিছু সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, আবার বললো না এই লেকচার দেখে এসে কি কি আছে স্যার, কি কি আছে ভাইয়া। দিস ইজ প্রিটেনশন, এই প্রিটেনশনের দরকার নাই। তোমার প্রয়োজন হলে তুমি নিবা, না হলে নিবে না। ঠিক আছে, প্রয়োজন হলে নিবা, না হলে নিবে না। তুমি যদি নিজের থেকে পারো, আর এই প্র্যাকটিস গুলো এই যে ফ্রি দিচ্ছি, এগুলো থেকে যদি ভালো করতে পারো করো। তো বই তো কিনোই, তো সবার কাছে একটা করে বই আছে না, তো আরেকটা করে বই কিনলে সমস্যা কোথায়? আরেকটা করে বই কিনলে সমস্যা আছে কি? আরেকটা এই লেকচার থেকে যদি উপকৃত হও, তাহলে আরেকটা বই এই বইটা থাকলে আরো বেশি উপকৃত হবে। আর যখন উপকৃত হবে, বইটা তোমরা কিনবে, তখন আমার ভালো লাগবে। আর একটা টিচারের যখন ভালো লাগবে, তখন হৃদয় থেকে দোয়া আসে, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল। নামাজ পড়ার শেষে আল্লাহর কাছে তখন এমনি হাত তুলে দোয়া আসবে, ইয়া রব, আমার স্টুডেন্টদেরকে সফল করো, তারা যেন A+ পায়, তারা যেন শিখতে পারে। ঠিক আছে না? হাত তুলে দোয়া আসবে যে পরিশ্রম করছি, আর আমার স্টুডেন্টরা বইটা নেওয়ার মাধ্যমে সাড়া দিয়েছে। আর যদি না নাও, সমস্যা নেই, তাদের জন্য দোয়া করবো, নো প্রবলেম। কিন্তু নিলে কি ভালো লাগবে। সো এখানে কি বলছে, তারপরে দেখো, সে বিকামস ভালনারেবল, সে কি হয় ভালনারেবল মানে কি শোচনীয় হয়ে যায়, শোচনীয় মানে একেবারে খারাপ অবস্থায় পতিত হয়। সে বিকামস ভালনারেবল অল শর্টস অফ অ্যাবিউজ, ভালনারেবলের সাথে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, টু অল শর্টস অফ অ্যাবিউজ, সকল প্রকারের অপব্যবহারের সে শিকার হয়ে যায়, সকল প্রকারের অপব্যবহারের, ইনক্লুডিং ডাউরি রিলেটেড ভায়োলেন্স, যেমন যৌতুক সম্পর্কিত ভায়োলেন্স মানে কি সংঘর্ষ, মারামারি। ঠিক আছে, যৌতুক সম্পর্কিত সংঘর্ষ বা মারামারি।